যেটা সেটা হচ্ছে 3 মাস। মানে ধরুন 3 মাসের বেশি হয় না, আর তো কেউ কোনো কাজে মানে এইসব কাজে কেউ যুক্ত থাকছে না। মানে 3 মাসের একটা অস্থায়ী কাজ বলা চলে, যে কারণে কিন্তু এখন নতুন ছেলেমেয়েরা কেউই এই ব্যবসাতে আর আসতে চাইছে না, ওই হাঁড়িতে করে করে মোয়া নিয়ে বিক্রি করতে। তারপর আমার দাদু শুরু করেছেন ওই মা কালী সুইটস এই নামটা দিয়ে। তারপরে ধরুন 1986 সালে বাবা শুরু করেন, আর ওই নামেই শুরু করেছিলেন। আর 1990 সাল থেকে এই মা কালী সুইটস খোকনের মোয়া নামটা শুরু হয়। 1990 সাল থেকে। এটাকে বেশি মিষ্টতা কমাতে গেলে কি করতে হবে? বাটার ব্যবহার, যেটা আমুল বাটার। না, আগে ছিল মা কালী সুইট। খেয়ে নাও। আরে আবার এখানে এলে আগে খাওয়া দাও, তারপরে অন্য কথা হয় পরে। আগে খাও তারপরে খাও। কি কথা বলছি বলে খেয়ে বলো তোমরা কেমন টেস্ট? অনেক মানে আমার মনের মতো যারা গাছ কাটে, খেজুর গাছ কাটে, তাদের শিল্পী বলে, তাদের কেউ আর এই প্রফেশনে আসতে চাচ্ছে না। কারণটা এইটা একটা বিরাট সমস্যা। তাহলে করবে, গাছটা কাটবে কে আর রসটা নেবে কে আর দুধটা হবে? 3 মাসের জন্য লাস্টে যখন হলো, ওরা ওইসব এলো, ও আমার দোকানে এসেছে, ওরা ঢুকতে বলে স্বপনদা তোমাকে যেতে হবে, করতে হবে, ওই বলতে হবে, এইসব করতে হবে। ওদেরকে বোঝালাম, সকলকে এইটাই বোঝান, সকলে ভালো করিয়ে আসি, মানে তৈরি করি, মানুষ ভালো খাক, আর কত কমে দিতে পারি সেটাও সকলে এইটাই নিতে হওয়া দরকার। তোমরা খুব ভালো লাগলো আমার কথা শুনে। আমি বলি আগে কথা বন্ধ, আগে খাও বলে ওদের সকলকে খায়। এই দেখো এবারে ওদেরকে আমি বললাম যে ওরা সকলে মহকে একদম হয়ে যায়। বললো স্বপনদা আমরা আগে শ্যামসুন্দরের মহ পেয়েছি, আমরা শ্যামসুন্দরের অনেক মানে কথা সকলকে বলেছি, শ্যামসুন্দরের কথা, কিন্তু ভাবতে পারিনি আপনি এইরকম জায়গা থেকে এইরকম মহ তৈরি করেছি। বললো সেইভাবে ওরা খেয়ে বললো স্বপনদা আজকের থেকে তোমার ফ্যান হয়ে গেছি। আজকে তো আর শ্যামসুন্দর, আজকে তো সত্যিই আমরা খুব মানে উপর থেকে, মানে তোমার এইরকম মহ হয় আমরা ভাবতে পারি। এই যে কনেকচুর ধানটা একটা বন্ধে কে করেছে আমাকে দেখা, একটা বন্ধ বলতে 10 বিঘে 20 বিঘে 50 বিঘে একটা বন্ধ বলে, এটা একটা মানে চারদিকে ঘেরা আছে, এইটার মধ্যে কে তৈরি করেছেন বলুন তো? আমরা তো আমাদের ওখানে কৃষি বিজ্ঞান আছে, এখানে অনেক কিছু, অনেক কৃষি মন্ত্রী আছে, অনেক কিছু আছে, এরকম এইটাকে বাঁচিয়ে রাখতে গেলে কে করেছেন বলুন? সকলেই আছে, কেউ করেনি, এটার প্রতি কারো গুরুত্ব নেই। আচ্ছা আপনারা বলুন, ধানের পরাগ মিলন হয় কী করে? মানে আমি বললাম দেখুন, ধানের পরাগ মিলন হয় বাতাসে। তাহলে এখানে অনেক কিছু ধানের গায়ে আমি দুধেশ্বর চাষ করেছি, কেউ IRH চাষ করেছে, কেউ মরিশাল চাষ করেছে, অনেক কিছু ধান চাষ করেছে। এর অনেক কিছু ধানের যে জমিটা তার গায়ে যে ধান একসঙ্গে ধানের মানে ফুটেছে, ধানের শীষ গজিয়েছে, যখন ফুল ফুটছে তখন দেখো সকলের ফুল ফুটেছে, এই ধানের সেই অন্য দুধেশ্বর ধানে চলে গেল, পঙ্কজ ধানে চলে গেল, বা হাইলিং ধানে চলে গেল। তাহলে এর সেই সেন্টটা ধরে রাখবে কি? ওর থেকে এরা আবার এই ধানের থেকে আবার সেই সেন্টটা নিচ্ছে, তাহলে এর ধানের সেন্ট ধরে রাখা গেল কি? এটা তো বিশেষ ভাইটাল প্রশ্ন। এটা আমি এটা বললি, এটা বিজ্ঞান ভিত্তিক, কিন্তু এটা কোনো ছেলে খেলা কথা বলছি না আমি। যেহেতু এরকম করেছিলাম, বললো ঠিক আছে, খুব না লাস্টে বলতে শিউলিদের উপর খুব যখন চাপ দিয়ে বলছি আপনারা শিউলিদের জন্য নিন, তবে এই এটা শিল্পটা বেঁচে থাকবে, নতুবা থাকবে না। এত কিছু বলার পরে তা ওরা একজন টোকন অনেক বড় বড় সকলে ছিল, একজনে এসে আমার দোকান, আমি দোকান থেকে দাঁড়িয়েছি, একজনে এসে বললো কত কেজি আছে আপনার? আমি বললাম 4.5 কেজি আছে। আর সকলে এসে বললো আপনার ঘরে কত, দোকানে কত? আমি বলি 14-15 কেজি আছে মনে হয়, দেখে এসেছিল, আমি এখানে বিক্রি করার জন্য ওইভাবে আসিনি। তা বলে ওটা রাখুন, আর ওখান থেকে ওইটা আনতে পাঠান। একটা প্যাকেট নিয়ে বলে সকলে খায়। একজন ভদ্র গেলেন, উনি ওই ডায়মন্ড হারবারে কেউ 20,000 টাকা কোনো কিছু হবে, উনি বললেন সকলে একটা প্যাকেট খুলে উনি কিনে নিয়ে সকলকে খাওয়ালেন। ওরা সকলে মুগ্ধ হয়ে গেল,
সকলে খাওয়া দাওয়া করে তখন বলছে, তখন যা ছিল সকলে নিয়ে গেছে, নিয়ে আর কারো থেকে মনে নেই। আর বারাসাতে গিয়েছি গেল বছরের ঘটনা একটা, সেটা বলি। একটা আমি যাব না, ওরা জোর করে নিয়ে গেছে। আমি বলি যাব না, আমি যাব না। আমি দোকান ছাড়া গেলে এখান থেকে উঠলে লোক কিনবে। আমি প্রতি বছর, এবছর অনেকবার নিয়ে গেছে। তিনি সব দোকানের কিনে খান। বারাসাত থেকে জনগণের যত দোকান আছে সবচেয়ে দামি মটা কিনে খান। বলে স্বপনদা, আমার মুখ ছোটো হয়ে যায়, বলে স্বপনদা তোমার থেকে ও আছে করলো কি না এটা জানাবো বলে সব দোকানের এক পিস করে কিনে। অথচ আমার দোকানের ছাড়া দেবেন না। বলে আপনাকে, বলে উনি বলেন, বলে ভগবানের পরে আপনাকে বিশ্বাস করি, সত্যি আপনার তুলনা নেই, এরকম বলেন উনি। আমি ওরকম কথা বলবো না, তুমি আমাকে ভালোবাসো বলে না স্বপনদা, আমি একদিন খারাপ মানে একটু ডিফেক্ট হয়েছে, ওরা করলেও আমি বুঝতে পারি। আমি বলি দাদা আজের মটা একটু মাস্টার উনি রিটায়ার করেছেন, তা উনি বলছেন স্বপন, আমি বলি আজকের মটা একটু ভালো হয়নি, বলে আমার আত্মীয় এসেছে নিতেই হবে। আমি নিন আর কী করবেন বলুন, আমি বলছি আজের ভালো, বাড়ি গিয়ে সেরকম থেকে আমি বলি এই ডিফেক্ট হয়েছে। আমি হাত দিই না, কিছুতে হাত দিই না। আমি বলি আমি মদে গিয়ে বলছি এই ডিফেক্ট হয়েছে। বাড়িতে গিয়ে বললে, আর আমি বাড়িতে গিয়ে খুলে খাওয়াতে গিয়ে দেখছি সেই দিকে আমি খেয়ে বলছি সেই দিকে আমি ঝড় নিচ্ছি। আমি ওনা করলে আমি বলবো, আমি বলে দিতে পারি আমি কিন্তু একটাও খাইনি জীবনে, কোনোদিন আমার কোনোদিন খাইনি। এরকম আমার এরকম ইতিহাস। ওই একটা দুটো দানার পিঠি একটু লেগে ওই হাতে কানায় নিয়ে এরকম ওইসব আছে, মানে আমি বুঝতে পারি যে কী হয় না এইটাই। সেই হিসেবে সম্বন্ধে কী জানতে চান বলুন। একটা এমন শিল্প বুঝলেন। হ্যাঁ, একটা ইতিহাস ওই বারাসাত না, আগে ছিল মা কালী সুইট। খেয়ে নাও। আরে আবার এখানে এলে আগে খাওয়া দাওয়া, তারপরে অন্য কথা হয় পরে, আগে খাও তারপরে কথা। কি কথা বলছি বুঝলে? খেয়ে বলো তোমরা কেমন টেস্ট। এটা সেটা এখনো সেটা অনেক এখন অনেক মানে আমার মনের মতো। একটা ভদ্রলোক বলছেন কলকাতাতে আমার এত সেই করোনাতে আউট হয়েছে, এসব মানে এক একটা ইতিহাস। বালি থেকে বাইকে করে এখানে নিতে এসছে। আমার মোটামুটি একটা জিনিস জানি, আমি গুড়ে হাত দিলে বা গুড় শুকলে আমি বলে দিতে পারি এটা ককাটের গুড়, কীরকম গুড়, কী মিশিয়েছে, কত মিশিয়েছে। ওই জন্য শিউলিরা আমাদেরকে ভয় পায়। যে কোনো শিউলি আমার দোকানে দিতে এলে তার অনেক খুব চিন্তা ভাবনা। আমি বলি পিওর ছাড়া আনিস না, কত টাকা লাগবে বল, আমি দেবো। গুড় কিন্তু অরিজিনাল চাই। অনেকে এসে থমকে গেছে যে স্বপনদা ভালো ভালো শিউলি, হ্যাঁ থমকে গেছে যে স্বপনদা কী করে ধরে। আমি জানি না, রাধারানী এরকম কৃপা করেন, এই জন্য বললি কি এই মটা জিরেন আপনি যখন খাবেন সেই মুখে গুড়ের যেন সেন্ট ভুরভুর করে বাড়ছে। এইটাই এই মানে কোয়ালিটি এইটা। এই পিওর গুড় দিয়ে যদি করা যায় এই যে এই দামি মটা, আপনি একটা কামড় দেবেন মনে হচ্ছে যেন শরীর প্রফুল্ল হয়ে মানে আনন্দে উৎফুল্ল হয়ে যাবেন। একই খাচ্ছি আমি, সেইটাই আর কি, সেইটাই আমি এখনো পাচ্ছি, যার জন্য আমি হেরে যাচ্ছি। তাহলে এই শিল্পটা এখন এই শিল্প বাঁচার কোনো উপায় নেই, বাঁচার মানে রাস্তা নেই। সবথেকে বড় রাস্তা সংসারটা এক জায়গায় কৃষিভিত্তিকভাবে করতে হবে। সেইটা বিশেষ প্রয়োজন কৃষিভিত্তিকভাবে করাটা। কী বলছি কারণ কি এক জায়গায় অনেক কিছু চলছে, তার গায়ে দুধের স্বর, এটা ওটা ধান দিলে হবে না, এই সেন্ট আর থাকবে না। আমার কথাটা ধীরে ধীরে একটা জমির উর্বরতা কমে যাচ্ছে, জমির সেই সত্ত্ব যেটা জমির মধ্যে থাকে সেই জিনিসটা কমে যাচ্ছে। তাহলে সেইটা কমে যাওয়া মানে, আসুন ভিতরে আসুন, দেখুন না কাজে এটাকে বেশি মিষ্টতা কমাতে গেলে কি করতে হবে? বাটার ব্যবহার, যেটা আমুল বাটার যেটা পাওয়া যায় না,
আমুল বাটার ব্যবহার করি এই জন্য, এই মিষ্টটাকে কমানোর জন্য। ওটা নোনতা ভাব চলে আসে। নোনতা ভাব চলে আসে। ক্ষীরগুলো এই দেখো, আচ্ছা, এটা কলকাতার ক্ষীর নয়, এই আমার এখানকার। আচ্ছা, এর ভিতরে আছে, এখানে আরো আছে। এটা শুধুই ব্যবহার হয় নাকি? শুধু মতে এই ব্যবহার। দেখুন, এর ভিতরে আরো আছে। আচ্ছা, ওই হাঁড়িতে করে করে মোয়া নিয়ে বিক্রি করতো। তারপর আমার দাদু শুরু করেছেন ওই মাকালি সুইটস এই নামটা দিয়ে। তারপরে ধরুন 1986 সালে বাবা শুরু করেন, আর ওই নামেই শুরু করেছিলেন। আর 1990 সাল থেকে এই মাকালি সুইটস খোকনের মোয়া নামটা শুরু হয়। 1990 সাল থেকে, এবং সেখান থেকেই চলে আর কি। আচ্ছা, তাহলে এটা কত বছর? মানে ধরুন আপনার এই 35 বছর 35 বছর। আমাদের এই ব্র্যান্ডের সঙ্গে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 4 পুরুষ। ধরুন 50 ইয়ার্সের কাছে। হ্যাঁ, আরো বেশি হবে। 100? না না, 100 ইয়ার্সের ইতিহাস নয়। লেখা যাবে মোয়ার না ইতিহাস। না, মোয়ার ইতিহাসটা একটা ব্যাপার, যেটা মানে মোটামুটি আমি যতদূর যা রিসার্চ করেছি বা করেছি, তাতে করে প্রায় 150 বছরেরও বেশি হবে। মানে 100 বছর হিসেবে যদি ধরেন, মানে দোকান হিসাবে, মানে ধরুন মুয়া দোকান বা মিষ্টি দোকানে মুয়া পাওয়া যাবে, এই ব্যাপারটা কিন্তু 100 বছর প্রায় হয়ে গেছে। আর যদি আপনি মানে তারও আগে ধরেন, মানে 1929 সালে আপনার হচ্ছে মোটামুটি জয়নগরে মুয়া দোকান হিসাবে শুরু হয়। আচ্ছা, আর যদি মুয়ার গল্পটা যদি বলেন, তারও আগে, মানে তারও অনেক আগে থেকে আমার দাদু দাদুরা কি করতেন, কলকাতাতে হাঁড়ি করে মুয়া বিক্রি করতেন। এবং এই যে জয়নগরের মুয়ার যে ব্র্যান্ডিং বা যে নামের যে ব্যাপারটা, সেটার পিছনে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে, আগে তো মুয়াটা বিক্রি হতো আপনার জয়নগরের যে গঞ্জের হাট আছে ওখানে। তখন দোকান ছিল না, হাঁড়িতে করে করে মুয়াটা বিক্রি হতো গঞ্জের হাটে। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি এটা করলেও দেখতে পাবেন, বহুরুর অনেক আগের স্টেশন হচ্ছে আপনার জয়নগর। মানে জয়নগর স্টেশনটা বহুরুর অনেক আগে তৈরি হয়েছে। এবার ধরুন এখান দিয়ে যখন মুয়া নিয়ে কলকাতায় সব বিক্রি করতেন, তখন একটা কথাই আছে, সেটা হচ্ছে মানে অথেন্টিক জয়নগরের মুয়া, সেটা হচ্ছে জয়নগরের টিকিট। আচ্ছা, মানে আপনি টিকিট নিয়ে, মানে মুয়া হারিয়ে নিয়ে যাচ্ছেন আর টিকিট দেখাচ্ছেন, টিকিট দেখালে হ্যাঁ জয়নগর থেকে আসছে, এটা অরিজিনাল মুয়া। আচ্ছা, মানে তখনকার যদি জিআই বলেন, তাহলে এটাই। কতদূর পড়াশোনা? আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এমনি কোঅপারেটিভ সোসাইটির সাথে আপনি যুক্ত আছেন তো, আমরা আপনার প্রোডাকশন নিয়ে? না, অ্যাকচুয়ালি আমাদের তো কোঅপারেটিভ সেইভাবে হয়নি মুয়ার উপর। একটা অ্যাসোসিয়েশন আছে মিষ্টি উদ্যোগ বলে। হ্যাঁ, সেটা দক্ষিণ 24 পরগনা সেক্রেটারি। আচ্ছা, ফেসাই লাইসেন্স আছে তো? ফুড লাইসেন্স আছে? হ্যাঁ, পিসিসি আছে, ইয়েও আছে। নলেন গুড় বা মানে আমরা তৈরি কোথায় হয়? আমাদের নলেন গুড়টা না, এটা তো মেইনলি দোকানে পাঠটা হয়। আমরা যেটা করি নলেন গুড়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা নিজেরাই গাছ কিনে নিই। আচ্ছা, এটা একমাত্র আমরাই করি। সেটা হচ্ছে আমরা নিজেরাই গাছ কিনে নিই, এবং আমাদের সঙ্গে সিডিদের কন্ট্যাক্ট হয় এইভাবেই, যে আমার এতগুলো গাছ আছে, এবার আপনাকে এটা কাটতে হবে, এবং পুরো গুড়ের প্রসেসটাকে করতে হবে। এবং যেটা হয় সেটা হচ্ছে, আমরা মাঝে মাঝে গিয়ে, সবসময় তো সম্ভব হয় না, মাঝে মাঝে গিয়ে আমরা চেকিংটাও করি। এবং আমাদের ল্যাবে আমরা যেটা করি সেটা হচ্ছে কিছু কেমিক্যাল টেস্টিং করি, যেটাতে আমরা বুঝে যাই যে এটাতে চিনি অ্যাড করা আছে কি নেই। এবং ওরা সেটা করে না, তার একটা কারণ, ওরা জানে যে এই গুড়টা তো আমার যাই তৈরি হোক না কেন, সেটা 1 কিলো হোক বা 5 কিলো হোক, সব তো সেই আমার দোকানেই আসে। যে কারণে ওরা কিন্তু খুব একটা বিশেষ করতে পারছে। গাছ কত করে নেয়, মানে পার গাছ? পার গাছ হিসেবে বলতে গেলে এটা হচ্ছে বিভিন্ন জায়গা হিসেবে ভ্যারি করে। মানে ধরুন যেগুলো রাস্তার ধারে কিছু গাছ আছে, যেগুলো ধরুন মালিকানা সেই অর্থে তারা নয় আর কি। মানে ধরুন আমার বাড়ির সামনে গাছটা হয়েছে, মানে অ্যাকচুয়াল মালিকানা কিন্তু সে নয়। তো সে তাদের ক্ষেত্রে হয়তো ওই 1000, 1500, 2000 টাকা এরকম 3 মাসের একটা জন্য। আর যেগুলো ধরুন একদম নিজস্ব মালিকানা নিতে, তাই 10,000, 12,000 টাকা পর্যন্ত এবং তারপর গুড় দিতে হয়, করতে হয়, এইসব ব্যাপার স্যাপার। শিউলি, তার সাথে শিউলি, তার সঙ্গে শিউলি আছে। আপনার তো কত গাছ আছে? এবছর টোটাল গাছ নেওয়া হয়েছে 2260। আচ্ছা, টোটাল নেওয়া হয়েছে 2260।
কোন পুরো এই এরিয়ার বিভিন্ন জায়গাতে আছে ওটা। ও আচ্ছা। মানে জয়নগরের বাইরে মানে জয়নগরের মধ্যেই বিভিন্ন মধ্যেই জায়গাতে আছে, আছে। এবং কিছু গুড় আমাদের বাইরে থেকে আনাতেও হয়, মানে হিউজ প্রোডাকশন বা এইসব ব্যাপারের জন্য। আচ্ছা আপনার ধরুন নদিয়ার দেবগ্রাম থেকে আমাদের কিছু গুড় আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেটা সেটা হচ্ছে 3 মাস। হুম। মানে ধরুন 3 3 মাস মাসের বেশি পরে আর হয় না। আর তো কেউ কোনো কাজে মানে এইসব কাজে কেউ যুক্ত থাকছে না। মানে 3 মাসের একটা অস্থায়ী কাজ বলা চলে, যে কারণে কিন্তু এখন নতুন ছেলেমেয়েরা কেউই এই ব্যবসাতে আর আসতে চাইছে না। মানে স্পেশালি ধরুন আমার মুয়ার দোকান বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থে শিউলি বাড়ছে না, সেই অর্থে চাষিও বাড়ছে না। এমনি বাঙালিদের মধ্যে চাষ করা বা খুব এই কম। ব্যাপারগুলো বা ব্যবসা করবো এই ব্যাপারটা নেই। মানে তারা গ্রুপ ডি চাকরিটা ভালো করতে পারে, কিন্তু এই কাজটা করতে পারে না। না, হ্যাঁ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে এটা কমছে, এবং গাছ তো কমছেই। বাকিরা যে নলেন গুড়টা ইউজ করে সেটা নলেন গুড়ই নয়, একদম মানে অথেন্টিক। মানে একটা কি, মানে ধরুন আমি 50% সুগার ইউজ করছি, তবুও সেটা গুড়। তো সেটাও হয় না, কারণ ধরুন আপনার মোটামুটি ধরুন 10 লিটার যদি রস থাকে, তার থেকে আপনার 2 লিটার গুড় হবে। যদি আমি একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গুড়ের হিসাব যদি ধরি, এইবার ধরুন আমাদের পার ডে লাগে, আমি যদি আমাদের দোকান হিসাবে যদি বলি, আমাদের পার ডে লাগে অন্তত 4.5 থেকে 500 লিটার। এবার ধরুন এখানে জয়নগর বহুরু অঞ্চলে এবং যারা বাইরে ব্যবসা করছেন প্রচুর এলাকায়, আমি পার ডে 100 কিলো করেই ধরলাম, 50 কিলো করেই আমি ধরলাম। সেই অনুপাতে আপনি ধরুন আরো 5,000 দোকান, 5,000 ব্যবসায়ী এটার সঙ্গে যুক্ত আছে, আমি মিনিমামটা বলছি। সেটা যদি আপনি ইন্টু 50 করেন, তাহলে গুড়ের যে কোয়ান্টিটি দাঁড়াচ্ছে তার 10% অফ প্রোডাকশন হয়। সেই গুড় কি বাইরে থেকে আসে? মেদিনীপুর, নদিয়া? মেদিনীপুর নদিয়ার গুড় দিয়ে কিন্তু যে মোয়া হবে এটা নয়, হয়ও না। মানে মেদিনীপুর বা নদিয়া অঞ্চলের যেটা হয় সেটা কি হয়, সেটা হচ্ছে আপনার দানা গুড়টা হয়। আচ্ছা। দানা গুড় কিন্তু মোয়ার কাজে লাগে না। তাহলে আপনাদের হয় কিভাবে? মানে এখানে তো আমরা তো লিকুইড, যেটা আমরা নিজেরা যারা প্রোডাকশন করছি বা যারা মোটামুটি এটা করছি, গাছ কিনেছি, তাদের এটা তো দিয়ে মোটামুটি হয়ে একটা যায়। চলে যাচ্ছে। তারপরে যেটা এক্সেস হচ্ছে সেটা আমরা ধরুন নদিয়ার, যেটা আমাদের একটু খানিকটা মিল আছে, ওটা এখন ওখানে না। হ্যাঁ, যাদের মোটামুটি একটা মিল আছে বা ইয়ে আছে, হ্যাঁ নদিয়াতে কিছুটা অংশে মিল পাওয়া যায়। এবং আমি খুব রিসেন্ট একটা চেষ্টা করছি, আশা করছি নেক্সট বছর থেকে আমি হয়তো করবো, খুলনা থেকে কিছু গুড় আনা, কারণ এখানে আমার প্রোডাকশনে সেই জায়গাটা নেই। তো সেইটা করতে হবে, মানে এই ব্যবসাটাকে বাঁচিয়ে রাখতে গেলে সেটা করতে হবে। আচ্ছা। যারা এই যে মেদিনীপুর থেকে নিয়েছে, তার সাথে কি এসেন্স মিশিয়ে? এসেন্স অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মানে ধরুন যখন চাহিদার থেকে যোগান যখন কম হবে, তখন তো করতেই হবে কেমিক্যাল এটা ওটা সেটা এই ব্যাপারটা আসবে। তো সেটা হচ্ছেও, মানে এটা অস্বীকার করার একেবারেই এসেন্স জায়গা কি নেই। অ্যাভেলেবল থাকে মার্কেটে? হ্যাঁ, বললেই মানে পাওয়া যায়। একটা জিনিস একটা খুব ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ধরুন আমার নিজস্ব শিউলি, নিজস্ব গাছ দিয়ে আমি 400 টাকা কমে গুড় বিক্রি করতে পারছি না, অথচ বাজারে গুড় বিক্রি হচ্ছে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। তার কি দেবে? এটা একদম প্র্যাকটিক্যাল একটা ব্যাপার বলবো। আর খইটা তো কিনতে হয় আপনার, তাই না? খইটাকেও কিনতে হয়, কিন্তু এই কনকচুর ধানের খইও খুব লিমিটেড মানুষজন ইউজ করে। ম্যাক্সিমামটা যেটা করে সেটা হচ্ছে মরিশাল করে, ম্যাক্সিমাম। কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, ধরুন যেটা ফার্স্ট টাইম আসলো, মানে ধরুন সকালে আসলো, এবার ধরুন আমাদের 10 কলসি গুড় এসছে, তার মধ্যে থেকে আমরা 4-5টা টেস্ট করে নিই, করলে আমরা বুঝে যায় না। হ্যাঁ বুঝে যাই যে জিনিসটা কি, এবং একটা অভিজ্ঞতাও থাকে, সেটা থেকে একটা বোঝা যায় যেটা কতটা ভালো বা কতটা খারাপ সেই ব্যাপারটা। ল্যাব টেস্ট করতে কতক্ষণ লাগে মোটামুটি? খুব একটা বেশিক্ষণ সময়, মানে কেমিক্যাল টেস্টিং, জাস্ট এগুলো দিয়ে কেমিক্যাল টেস্টিং করলে কালার চেঞ্জ হলে বা হলে আমরা সেই সময় একটা করা যায়। মোটামুটি কত পার্সেন্টেজের উপরে সুগার থাকলে তখন বোঝা যায় যে? মোটামুটি আমরা ধরুন ওই 10%-এর উপর হলে বোঝা যায়, 10 to 20 মধ্যে হয়ে যায় যে এটা করা টেস্টিং এ বোঝা যায়। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কনকচুর ধানটা, মানে খইটা দেখলেই আমরা বুঝে যাই যে এটা অরিজিনাল কনকচুর ধানের খই। আচ্ছা, এই নিয়ে আমি একটা কথা বলি। ম্যাক্সিমাম কনকচুর খই আসে আপনার মেশিনে ভেজে। মেশিনে ভাজার আর হাতে ভাজার খইয়ের মধ্যে কোনো ডিফারেন্স আছে, অনেকটা ডিফারেন্স আছে? আছে। কিরকম?
মেশিনে ধরুন একটা মানুষ যখন হচ্ছে একটা কিছু করছে যে মোটামুটি এটা একটা হয়ে গেছে বা আর একটু মানে সব ধান বা সব এ তো একই প্রসেসে হয় না, মানে ধরুন মেশিন তো আর জানছে না, মেশিন দেখছি এটা আমাকে 10 মিনিট এইভাবে ভাজতে হবে বা করতে হবে। এবার তার মধ্যে বিভিন্ন ধান বিভিন্ন রকম ভাবে থাকতে পারে, কোনো ধানটাকে ধরুন কুয়াশা একটু বেশি খাওয়ানো হয়েছে বা কম খাওয়ানোর জন্য আরেকটু ফোটানোর জন্য এইগুলো করা হয়, এই ব্যাপারগুলো থাকে যেটা তো মেশিন বোঝে না। কিন্তু যখন মানুষ যখন করছে সেটা অনেক বেশি ভালো হয়, তার একটাই কারণ সে বুঝতে পারে যেটা আরেকটু ফুটবে, এটাকে আরেকটু গরম এতে দেওয়ার দরকার আছে, আর একটু মুভ করালে জিনিসটা ঠিক ভালোভাবে ভালো আসবে। মেশিন তো টাইমিং ফিক্সড, হ্যাঁ ওটা তো ফিক্সড, সেখানে হাফ ফোটা খইও বেরিয়ে যায়। আচ্ছা, যে কারণে এখন দেখবেন মোয়ার মধ্যে ওই যে ইয়েটা থাকে, হ্যাঁ ধানের তুষগুলো বা এটা থাকে। আচ্ছা, এবার হাফ ফোটা খই যখন আপনার কাছে চলে আসে, মানে সেটা তো আপনার প্রচুর আসছে এরকম ব্যাপার না। আচ্ছা, মানে ধরুন এক বস্তা খইয়ের মধ্যে দেখা যাচ্ছে আপনার 100 গ্রাম কি 50 গ্রাম হয়তো। আচ্ছা, এটা হয় 8x50 50 মানে হিসেবটা কি বলুন? মানে ধরুন 60x50 মানে 3000 কেজি করে পার ডে প্রোডাকশনটা হয়। যে প্রোডাকশনের পুরো পাকটাই উনি ইয়ে করেন, মানে 60টা বললাম এই কারণে 60টা করে ধরুন আমাদের পার ডে পাক হয়, 60টা পাক হয়। হ্যাঁ, একটা পাক হচ্ছে আপনার 60টা ব্যাচ হয় আর কি। হ্যাঁ, একটা হয় আপনার হচ্ছে 50 কিলো করে, 50 কেজি। হ্যাঁ ওই কড়াইতে 50 কিলো করে হয়। আর কি বলে আপনাদের ওই ওয়েটটা কত রাখেন? পার মোয়ার ওয়েট হয় 50 গ্রাম। 50 গ্রাম, হ্যাঁ এটা এভারেজ ওয়েট। হ্যাঁ মানে এভারেজ না, এটা হবেই মানে 10টা মানে 20টাতে আপনার 1 কিলো। আচ্ছা, 20টাতে 1 কিলো। আচ্ছা, প্রফিট মার্জিন মোটামুটি 12-15% থাকে, 12-15%। সব কিছুকে ক্যালকুলেট করে নেট প্রফিটটাই আমি বলছি 12 থেকে 15-এর মধ্যে থাকে নেট প্রফিট। হ্যাঁ, এটা কি জিএসটি ফিএসটি বা ট্যাক্স ফ্যাক্স যা দিতে হয়? না এটার মধ্যে ইনক্লুডিং জিএসটি আছে। এবার জিএসটি আপনার এখানে আমার সব দোকানে নেই, যেহেতু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ হয় বলে আমাদের জিএসটিও আছে। এর মধ্যে কি ট্যাক্স ধরুন এর থেকে মানে টোটাল এভারেজে আমরা 5% বাদ যাবে। আচ্ছা, ওটা মোটামুটি অ্যাপ্রক্সলি আপনি 10 থেকে 12 বলতে পারেন এক্সক্লুডিং ট্যাক্স। আচ্ছা, 10 থেকে 12%। প্যাট আপনার আসবে ওই 10-12%। হ্যাঁ, সতীশচন্দ্র দাস এন্ড সন্স গার্ডেন যে ওটাতে যায়, তারপর যায় আপনার হাওড়ার আদি সত্যনারায়ণ, আর একটা আছে বেতাইতলা, হাওড়া বেতায়ে যায়, আর মৌচাকে যায়, আচ্ছা, আর হিন্দুস্তান সুইটস, এই কটা দোকানে অনেক যায়। লোকাল মার্কেটও তো আছে বিভিন্ন। হ্যাঁ, লোকাল মার্কেট তো এখানে। হ্যাঁ, এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটও আছে যেটার মাধ্যমে আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করি। আচ্ছা, ওয়েবসাইটস বিভিন্ন ওয়েবসাইটস। কেশিতে আপনাদেরই মিষ্টি মানে মোয়া দেয়? এবং আমাদের ব্র্যান্ডই বিক্রি হয়, কেসিদাসে গেলেই দেখবেন যে ওখানে খোকনের মোয়া এই ব্র্যান্ডই বিক্রি হয়। আচ্ছা, না ওরা নিজস্ব করে চালায় না না। ব্যাপারটা, বুঝতে পেরেছি। ইন্ডিভিজুয়াল জিআই অথরাইজ ইউজার আইডি দেওয়া শুরু হয়েছিল 2019 সাল থেকে। আচ্ছা, আমরা ওই 2020-21 নাগাদ আমরা দিয়েছি। রিসিভ করছে জিআই ট্যাগ। যে লোকাল যিনি সরকারি যিনি আছেন, যেমন বিডিও আছেন, ধরুন পৌরসভার ক্ষেত্রে যিনি অ্যাকাউন্টেন্ট মানে আছেন, বড়বাবু আছেন, বা এই মানে এক্সিকিউটিভ অফিসার আর কি, বা আপনার এর ক্ষেত্রে যিনি সেক্রেটারি আছেন পঞ্চায়েতের ক্ষেত্রে, তারা যদি এনওসি একটা দিবে যে হ্যাঁ, কারণ সেই তো সব থেকে ভালো বলতে পারবে যে এই অঞ্চলে এই অথেন্টিক মোয়া তৈরি করে কি করে না, যেহেতু তিনি মানে আঞ্চলিক একটা হেড। তো সেইভাবে মোটামুটি একটা জিআই হয় এবং তারপর থেকে 10 টাকাতেই সবার জিআই হয়। জিআই এই কস্টিংটা নিয়ে না খুব কনফিউশন, কেউ বলে 800, একদমই না, কেউ বলে একদম 900 10 টাকা লাগে। একদম 10 টাকা। মানে আমি করিয়েছি টোটাল জিআই সার্টিফিকেট জয়নগর বহুরু অঞ্চল মিলিয়ে আমি করেছি আপনার হচ্ছে বলে দিচ্ছি প্রায় 220-25 জন। আচ্ছা, তো সেটা কি কোয়ালিটি চেকিং, প্রোডাক্ট কোয়ালিটি চেকিং এর উপরে জিআই দেওয়া হচ্ছে নাকি অ্যাপ্লাই করলে জিআই? মেইনলি অ্যাপ্লাই করলে দুটো জিনিস দেখা হয়। এক নম্বর হচ্ছে
আপনার এই অঞ্চলে আপনার বাড়ি কিনা বা আপনার প্রোডাকশনের জায়গাটা এই অঞ্চল কিনা, 1 নম্বর। আচ্ছা আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি অথেন্টিক মোয়া তৈরি করেন কিনা, যেটা ওই এনওসিটা যিনি হচ্ছেন আমাদের লোকাল যে অথরিটি যিনি আছেন তিনি চেক করে দিয়ে দেন যে হ্যাঁ এই অথেন্টিক মোয়া তৈরি করে। আর আপনার ওই আই কার্ড বা এগুলো থেকে জানা যায় যে আপনি এই অঞ্চলের বাসিন্দা কিনা বা এই জায়গায় আপনার প্রোডাকশনে আছে, সেইটার মাধ্যমেই আপাতত দেওয়া হয়। যে বললেন যে প্যাকেজিং বা এটাকে একটু ডেভেলপ করে আমরা ওটা করছি, যেটা আপনার মোটামুটি ধরুন একদম হয়তো কোয়ালিটি থাকছে না সেরকম, মানে কোয়ালিটি থাকছে না সেরকম ব্যাপারটা না, থাকছে তবে এর মতন না, থাকবে না। হ্যাঁ সেটাই, এর মতন হচ্ছে না। এবং একটা কিন্তু সুবিধাও আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে মোয়ার ক্ষেত্রে মানে আমরা যে যে দেশে পাঠিয়েছি বা এ করেছি, যেমন হচ্ছে যেমন সিঙ্গাপুর মিট বলুন বা ইউএসএ ক্যালিফোর্নিয়া এই অঞ্চলগুলোতে পাঠিয়েছি, আমাদের শীতকালের সময়তে ওখানে আরো অনেক বেশি ঠান্ডা। মানে অ্যাকচুয়ালি আমরা যখন মোয়া পাঠাই বা এ করি ওই জায়গাতে আমাদের ফ্রিজের কাজ করে যায়, সেটাই। যে কারণে হচ্ছে আমরা ওই জায়গাতে খুব সহজে পাঠাতে পেরেছি এবং মানে সাকসেস হয়েছে ওটাই। শর্ট সেল প্যাকেজিং। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় দেখবেন 700, 800, 1000 এরকম ভাবে বিক্রি হয়, এবং 600 নিচে তো কিছু নেই কোনো জায়গায়, কোনো ওয়েবসাইটে আপনি দেখাতে পারবেন 600 নিচে মোয়া আছে। এবং তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে দুটো সমস্যা। 1 নম্বর হচ্ছে তারা কেউই ম্যানুফ্যাকচারার না, তারা কারোর কাছ থেকে মোয়া কিনে তাদের ওয়েবসাইটে বিক্রি করে। একমাত্র আমি যে হচ্ছে আমার ওয়েবসাইট আছে ম্যানুফ্যাকচার, এবং সেক্ষেত্রে আমার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে অথেন্টিক যে জয়নগরের মোয়া বা যে বিষয়টা সেটা হচ্ছে আগে অল ওভার ইন্ডিয়াতে মানুষের কাছে পৌঁছা। এবং যে কারণে এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে কি না, আমি মাঝখানে প্রায় 1 সপ্তাহ আউট অফ স্টক করে রেখেছি, কারণ আমার পার ডে অর্ডার পড়েছে প্রায় 700 থেকে 800 টাকা পার ডে অর্ডার পিস। 700 থেকে 800 পিস না, মানে হেড। আচ্ছা, অল ওভার ইন্ডিয়া থেকে। আচ্ছা। এবং যে কারণে আমি পুরোপুরি 1 সপ্তাহের জন্য স্টপ করে দিয়েছিলাম, কারণ আমি আগে এদেরকে পুরো পার্টটা ক্লিয়ার করে তারপর আবার ফেরে করব। আচ্ছা আচ্ছা এটা আমি করেছি, এবং এটাকে পুরোপুরি আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট হিসেবেই রেখেছি, যে আমার অ্যাডভার্টাইজমেন্ট করছি। কারণ আগে যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে তো হবে না, হবেই না। প্রফিট মার্জিন বেড়েছে? প্রফিট মার্জিন বলতে গেলে ব্যাপারটা হচ্ছে ধরুন সেল বেড়েছে, প্রফিট মার্জিন যা মানে প্রতিটা জিনিসের যা দাম, প্রফিট মার্জিন বাড়াটা খুব সমস্যা, তবে সেল অনেকটা বেড়েছে। মানে প্রায় অন্তত কিছু না হলেও 40 to 45% সেল বেড়েছে। মানে অ্যানুয়াল গ্রোথ রেট বলা যায়। হ্যাঁ, হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালি এবং অবাঙালি, মানে অবাঙালিরা কি করে, অবাঙালিরা হচ্ছে তাদের যে খাবার দাবার গুলো বাঙালি থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে একটা ছড়িয়ে দিয়েছে। প্রতিটা খাবার, সে সোনপাপড়ি বলুন, লাড্ডু বলুন, এটা ওটা সেটা, তারা বিভিন্ন রকম ভাবে মার্কেটিং করে এ করে ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের বাঙালি যে মিষ্টি বা এই জায়গাটা সেটা কিন্তু ছড়াচ্ছে না। তো সেইটাই আমার একটা মূল, বাঙালি অবাঙালি সর্বোচ্চ জায়গায় এটাকে ছড়াতে হবে, এবং সেটা হয়েছে এবং খুব ভালো রেসপন্স এবং খুব ভালো হয়ে যায়। ব্র্যান্ড ভ্যালুর জন্য কোনো প্রাইসিং মোমেন্টাম নিয়ে আসার প্ল্যান আছে? হ্যাঁ, সেটা তো আছে। মানে ধরুন আমি ব্র্যান্ড ভ্যালুতে এত টাকা ইনভেস্ট করছি, আমার ট্রেডমার্ক করেছি বা এই পুরো ওভারঅল এই ব্যাপারটা করেছি, তাতে তো মানে এখন না হলেও ইন ফিউচার এটা হবে। এবার বলি, ধরো আপনি ব্র্যান্ড ভ্যালু যেটা বললেন ট্রেডমার্ক করে নিয়ে এসেছেন, সেক্ষেত্রে যদি ধরুন কোনো এমএনসি লাইক রিলায়েন্স, ঠিক আছে, টাটা, এরা যখন ঢুকে পড়বে, সেক্ষেত্রে কি আপনি ব্র্যান্ড ভ্যালু কম্পিটিশন কীভাবে দেখেন? এইটা একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলি। সেটা হচ্ছে একটা বড় একটা সংস্থা কলকাতা বা বিভিন্ন ওদের অল ওভার ইন্ডিয়াতেই একটা ইয়ে আছে। তো ওনারা বলেছিলেন যে হচ্ছে আপনি এক কাজ করুন, আপনি যা প্রোডাকশন হবে টোটালটাই আমি নেবো এ করবো। তো আমি বললাম যে মানে ব্যাপারটা হচ্ছে কীভাবে নেবেন বা কী এ করবেন। তা বললো যে না, এরকম আপনি প্রোডাকশন করবেন, আমাদের ব্র্যান্ডে বিক্রি হবে, সেইভাবে আমি মাল এ করবো। আমি বললাম না, এটা আমি দেবো না, কারণ আমি দিই না এইভাবে।
কারণ আমার ব্র্যান্ড ভ্যালুটা আমার কাছেই হুম, আর কি। টাকাটা জরুরি। হ্যাঁ, তো আমি ওইভাবে দেবো না। এবং উনি আমাকে বিভিন্ন রকমভাবে অফার করেছিলেন এবং আমাকে বলেছিলেন যে আমাকে আপনি মুয়া দিলে কলকাতার আর কোনো দোকানে দেওয়া যাবে না, এই করা যাবে না, এইসব ব্যাপার সেবা। আলাম এইভাবে আমি ব্যবসা করি না, মানে উনি ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছিলেন। মানে আমাদের ব্র্যান্ডেই নয়, মনোপলি, একদম মনোপলি, একদমই মনোপলি, ওনারাই বিক্রি করবেন সিম্পলি মনোপলি, মানে একদমই মনোপলি। আমি বললাম যে single দেখুন supplier, ব্যাপারটা হচ্ছে আপনি অনেক বড় ব্যবসায়ী, হুম, হ্যাঁ, আপনার সঙ্গে আমার কোনো তুলনাই হয় না, কিন্তু আমি যে জায়গাটায় আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার এই জায়গাতে আমি খুব স্ট্রিক্ট। এবং আপনি রিলায়েন্স বলুন না কেন, তারা তো অলরেডি মিষ্টি ব্যবসাতে ঢুকে গেছে। হুম, সেই জন্যই বলছি হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস কি জানেন তো, মানে ধরুন it will be the healthy competitions or একেবারে হেলদি নয়, কারণ হচ্ছে তাদের সঙ্গে তো তাদের যে ব্যবসা বা তাদের যে পলিসি বা যে এটা, সেটা তো খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মোয়া শিল্পের ক্ষেত্রে যদি আমাদের আরো যারা আছেন মোয়া তৈরি করছেন বা করছেন, তারা যদি নিজেদের অস্তিত্বটা যদি বাঁচিয়ে রাখতে না চায়, সেক্ষেত্রে কিন্তু মুশকিল আছে। হুম, হ্যাঁ, তাহলে ওরা হুম। স্যাক্রিফাইস করবে, ওনার একার হাতে নয়, তাই না? হ্যাঁ, একদমই সবাই তাই। যদি- সেটাই, সবাইকে একদম। মিলে এটা উদ্যোগটা নেওয়া উচিত। একদমই তাই। আমি সেটাও ওনাদেরকে বারবার বলি বা করি, কারণ ব্যাপারটা হচ্ছে আমার এখানে যাওয়ার পরে ওই ব্র্যান্ড আবার অন্য কোনো দোকানে গেছিল বা করেছিল, তারা রাজি হয়েছে, তারা মুয়াও দেয় হুম। আচ্ছা এবং তারা ওই তাদের মানে যে কোম্পানির সঙ্গে কথা বলেছিলেন তাদের ব্র্যান্ডে বিক্রিও হচ্ছে কলকাতায়। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু আমার সাথে- আলটিমেট খুব একটা প্রফিট করতে পারেনি, কারণ যেহেতু এটা একটা আঞ্চলিক মিষ্টি, হুম, মানে যেমন ধরুন সোনপাপড়ি বা লাড্ডুর ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আপনি সর্বত্রই পাওয়া যাচ্ছে, হ্যাঁ। যে যার ব্র্যান্ড ভ্যালু প্রমোশন করে এই করে বেরিয়ে যাচ্ছে। হুম, কিন্তু এটা একটা সুবিধাও আমাদের আছে, যেহেতু এটা একটা আঞ্চলিক মিষ্টি। হ্যাঁ, মানে ধরুন অন্য কোনো ব্র্যান্ডে যখন বিক্রি হবে বা হবে, মানুষ এটাই মনে করবে যে এ তো নিজে তৈরি করে না, ঠিক জয়নগরের কারণের কাছ থেকে এটা এ করে। না যেমন রিসেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইএসজি বলে, আগে সিএসআর ছিল, সিএসআর কনভার্সন হয়ে ইএসজি হয়ে গেছে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবল গ্রোথ হয়ে গেছে। তো সেখানে যেটা দেখাচ্ছে যে প্রচুর এমএনসি তারা আসছে, সে ধরুন এখানে 2000 বা 5000 বা 2 লক্ষ গাছ বসিয়ে দেবে, ঠিক আছে, সেটা সে দেখিয়ে দেবে তার সিএসআর অ্যাক্টিভিটিসে। অ্যাট দ্য সেম টাইম 20 ইয়ার্স লেটার সে সেটার এনজয়মেন্ট করবে। সেক্ষেত্রে তখন জিআই ট্যাগ নেওয়া, মানে যেহেতু আপনার ব্র্যান্ড হয়ে গেছে, পিপলস নোজ একটা অ্যাবাউট ছোট্ট ইউর একটা ব্র্যান্ড, উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার- সেক্ষেত্রে এই কম্পিটিশনটা মানে কিরকম জায়গায় যেতে পারেন সেটাই সেটা তো একটা ব্যাপার কি হয় দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রথমত যেটা, সেটা হচ্ছে ধরুন আমরা যেহেতু চার মানে এই যে পুরো মুয়ার সঙ্গে যুক্ত, তো আমরা যে মুয়ার যে কোয়ালিটি বা এটা মানে ধরুন কেসি দাস রসগোল্লা তৈরি করে, আরও যত বড় বড় বিভিন্ন ব্র্যান্ড তারাও ওই টিন রসগোল্লা বলুন বা এটা ওটা সব করছে করছে, কিন্তু সেই কেসি দাসের কোয়ালিটির কাছে তারা পারে। আবার অনেকে বলে টেস্ট সেরকম নেই, ব্র্যান্ডে চলে, সেটা এটা হয়তো কিছু এতে হয়, তাহলে পারসেপশন সেটা 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 কিছু এতে হয়, কিন্তু মানে কিছু অংশ হলেও তো তাদের সেই যে মানে মানে ধরুন ব্যাপারটা হচ্ছে রসগোল্লার আবার অনেক ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে ধরুন ওনারা যে রসগোল্লা করেন, আমাদের এখানে যে রসগোল্লা হয় বা বিভিন্ন জায়গার যে রসগোল্লা হয়, বিভিন্ন রকমের স্বাদ। হুম, হ্যাঁ, কাঁচা ছানার আছে, তারপরে এরকম এরকম ইয়ে, বিভিন্ন ব্যাপার আছে, কিন্তু মানে ওই রকম বা ওই জায়গাটা কিন্তু এখনো কিন্তু অন্য কেউ এ করতে পারে, brand value টা। ব্র্যান্ড ভ্যালুটা এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে এ করতে পারেনি। তবে সেটা হচ্ছে কি না, আমরা আমাদের জয়নগরের যে মুয়া বা যে ব্যাপারটা, সেটা খুব একটা আমরা ছেড়ে দেবো না। মানে ইউল গো উইথ দ্য হেলদি একদম 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 হেলদি। ইয়ারলি টার্নওভার 1 crore ক্রস করে গেছে, সেটা যায়। যা এটা লিখছি না, জাস্ট